আজকের ক্লাসেও আমরা 30টা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 31 দাগ। ফার্স্ট কোয়েশ্চেন 31 দাগ কি বলছে, দ্য পেন্ডিং কেসেস, যে সমস্ত বিচারাধীন বা অমীমাংসিত, পেন্ডিং মানে কি, পেন্ডিং মানে হচ্ছে বিচারাধীন, বিচারাধীন, বিচারাধীন বা অমীমাংসিত, অমীমাংসিত, বিচারাধীন বা অমীমাংসিত, অমীমাংসিত, ঠিক আছে। তা বলছে যে সমস্ত পেন্ডিং কেসগুলো আছে হ্যাভ নট বিন প্রপার ডিলিং উইথ, মানে বলতে চেয়েছে যে সমস্ত কেসগুলো এখনও পেন্ডিং আছে সেগুলোকে ভালোভাবে, প্রপারভাবে, সঠিকভাবে এখনও ডিল করা হয়নি। তাহলে দেখো ব্যাপারটা আগে যে কোনো বাক্য পড়ে আমাদেরকে বুঝতে হবে যে বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এবার সেটা কীভাবে বুঝবো, প্রথমে যেটা থাকবে, প্রথমে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তো প্রথমে মনে করি আমরা প্রথমে যে নাউনটা আছে বা সাবজেক্টটা আছে ধরো, সে কি নিজে কাজটা করছে, যে ডিল করা কাজটা, ডিল উইথ, ঠিক আছে। এই ডিল উইথ এটা একটা ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে কাজ। তাহলে এই কাজটা কি এই পেন্ডিং কেসগুলো নিজে করছে? বাক্যের প্রথমে যে আছে সে কি করছে? সে করছে না। ডিল কারা করবে? বিচারকরা করবে, ঠিক আছে, বা জাজ করবে, কোর্ট করবে। তাহলে কারোর দ্বারা এই কাজটা করা হবে, তাহলে প্যাসিভ। তাহলে বাক্যের প্রথমে যে আছে সে যদি কাজ না করে, অন্য কারোর দ্বারা করা হয়, তাহলে সে হচ্ছে প্যাসিভ। যেমন আমরা প্যাসিভে করি, প্রথমে অবজেক্ট আনি, তাই তো। তাহলে এটা সাবজেক্ট নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট, তাই তো। তাহলে এ কাজ নিজে করছে না, কারোর দ্বারা করা হচ্ছে এই কাজটা, তাহলে বাক্যটা প্যাসিভ। এবং প্যাসিভে আমাদের কি হবে, প্যাসিভে হ্যাভ বা হ্যাজের পরে আমাদের বিন, এবং বিনের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, ডিলের থার্ড ফর্ম কি, ডিলের থার্ড ফর্ম হচ্ছে ডেল্ট, ডিইএলটি, ডেল্ট উইথ হবে, ডেল্ট উইথ। আর ডিল উইথ, ডিলের থার্ড ফর্ম হচ্ছে ডেল্ট উইথ। এবং দেখো কোনো ভার্বকে যদি ডিফাইন করে সে কিন্তু অ্যাডভার্ব হবে, আর প্রপার ডিল্ট হয় না, প্রপারলি ডেল্ট উইথ, প্রপারলি। কোনো ভার্বকে অ্যাডভার্ব করতে, কোনো ভার্বকে যে ডিফাইন করে তাকে আমরা অ্যাডভার্ব বলবো, আর অ্যাডভার্ব করতে গেলে প্রপারের সঙ্গে একটা এলওয়াই যোগ করতে হবে, প্রপারলি, কারণ আমরা জানি যে অ্যাডভার্বের লাস্টে এলওয়াই বসে। তো দেখবো এবার দেখো, তাহলে হবে কি, দ্য পেন্ডিং কেসেস হ্যাভ নট বিন প্রপারলি ডেল্ট উইথ। প্যাসিভ যখন ডিলিং হবে না, থার্ড ফর্ম ডেল্ট হবে, ডেল্ট উইথ কোথায় আছে দেখো, হ্যাভ বিন প্রপারলি ডেল্ট উইথ, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। দ্য পেন্ডিং কেসেস হ্যাভ নট বিন প্রপারলি ডেল্ট উইথ, ঠিক আছে। দেখো এলওয়াই দিয়েছি অ্যাডভার্ব, কারণ এই ডিল উইথ এই ভার্বটাকে ডিফাইন করছে বলে, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, ওকে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 32 দাগ কি বলছে দেখো। হ্যাঁ 32 দাগ বলছে যে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট টাইম উইল দ্য ট্রেন ডিপার্ট, ঠিক আছে। দেখো কোনো কমপ্লেক্স সেন্টেন্সে মাথায় রাখবে, কোনো কমপ্লেক্স মানে কি, জটিল বাক্য, তো দুটো বাক্যকে আমরা একটা কনজাংশন দিয়ে যুক্ত করবো। এই হোয়াট টাইম মানে কি, হোয়াট টাইম মানে হচ্ছে ওয়েন। বাক্যের মিনিংটাকে দেখে নাও, বলছে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট টাইম মানে ওয়েন, কখন, উইল দ্য ট্রেন ডিপার্ট মানে ট্রেনটা ছাড়বে। দুটো বাক্য, একটা তুমি জানো আর একটা ট্রেনটা ছাড়বে, এই দুটো বাক্যকে আমরা এই হোয়াট টাইম মানে ওয়েন দিয়ে যুক্ত করেছি। তাহলে এরকম দুটো বাক্যকে এই সমস্ত কনজাংশন, ওয়েন, ইফ, টিল আনটিল, ঠিক আছে, বিকজ, অ্যাজ, অলদো, দো, এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে যুক্ত করলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, ঠিক আছে। তো এই কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমরা আলাদাভাবে ক্লাস করব। তো এখন শুধু জানো যে এই কনজাংশনগুলো দিয়ে দুটো বাক্য যুক্ত হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এবার দেখো, যখন কোনো বাক্য কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং সেই বাক্যটা প্রশ্নবোধক হবে, ঠিক আছে, তখন কি করতে হবে, তখন আমাদের যেটা করতে হবে, প্রথম অংশটা, কমপ্লেক্স সেন্টেন্সে যদি প্রশ্নবোধক ফর্ম থাকে তাহলে বাক্যের প্রথম অংশটাই কিন্তু আমাদের প্রশ্নবোধকের ফর্মে থাকবে, পরের অংশটা অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ, ASSERTIVE, অ্যাসার্টিভ, ভালো করে বোঝো। কমপ্লেক্স সেন্টেন্স যদি প্রশ্নবোধকের ফর্মে থাকে তাহলে প্রথম অংশটাই প্রশ্নবোধক ফর্মে হবে, পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ নর্মাল, মানে কি প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। আর প্রশ্নবোধক হবে প্রথম অংশটার ফর্ম হবে কি, হেল্পিং ভার্ব, যেমনটা আমাদের হয় WH ওয়ার্ডের পরে, বা WH ওয়ার্ড না হলেও, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন না হলেও যদি ডু, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন হয়, তাহলে প্রথমে হেল্পিং ভার্ব বসবে, তারপরে কি হবে, সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, মেইন ভার্ব, ঠিক আছে। তাহলে প্রথম অংশটা হবে হচ্ছে প্রশ্নবোধকের ফর্মে, পরের অংশটা হবে কিন্তু অ্যাসার্টিভের ফর্মে, কমপ্লেক্স সেন্টেন্স যদি প্রশ্নবোধক ফর্মে থাকে। তো এখানে দেখো ডু ইউ নো লিখেছে, ডু ইউ নো,
তুমি কি জানো? তাহলে দেখো ডু ইউ নো এখানেই কিন্তু প্রশ্নবোধকের ফর্ম হয়ে গেছে। দেখো ডু হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব নো। তাহলে পরের অংশটা কী হবে? হোয়েনের পরে ডু ইউ নো, তারপরে এর পরে কী হবে? হোয়েন। হোয়াট টাইম মানে হোয়েন দ্য ট্রেন আগে হবে। কারণ কি বলেছিলাম, প্রথম অংশটা প্রশ্নবোধকের ফর্মে হবে, প্রশ্নবোধক থাকলে পরের অংশটা অ্যাসার্টিভ হবে। তাহলে হোয়াট টাইমের পরে আগে হবে দ্য ট্রেন, হোয়াট টাইম দ্য ট্রেন, তারপরে হবে উইল, তারপরে হবে ডিপার্ট। ওকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি প্রশ্নবোধক হয়, প্রথম অংশটাই প্রশ্নবোধকের ফর্মে হবে, প্রথম অংশটাই প্রশ্নবোধকের ফর্মে হবে, পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ নর্মাল ফরমেশন হবে। প্রথমে সাবজেক্ট, ভার্ব, তারপরে বাদবাকি অংশ। তাহলে হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরো আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই। মনে করো আমি বললাম যে তুমি কি জানো, ডু ইউ বা ডিড ইউ সি। মনে করো আমি ডিড দিয়ে প্রশ্ন করি, এখানে ডু দিয়ে করবো না, ধরো আমি ডিড দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, যে ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। দেখো ডিড মানে কিন্তু পাস্ট টেন্স, সি হচ্ছে দেখা, তাহলে পাস্ট টেন্সে দেখাকে কি বলবো? দেখেছিলে। তাহলে ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। হু, দেখো হু বা আমি হু দিলে তোমরা একটুখানি, আচ্ছা হু কিল্ড, আচ্ছা হু দিয়েই বলি, হু কিল্ড হিম, বাক্যের লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেবো, কারণ প্রথম অংশ প্রশ্নবোধক ফর্মে আছে এবং পরের অংশ দেখো অ্যাসার্টিভ। এখানে হু হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর তারপরে বাদ বাকি অংশ, ঠিক আছে। এবার ধরো আমি হু না দিয়ে হোয়েন দিলাম, ডু ইউ সি, তুমি কি দেখেছিলে। হোয়েন হি লেফট, LEFT, হোয়েন হি লেফট দ্য প্লেস, হোয়েন ইউ লেফট দ্য প্লেস, PLACE। হ্যাঁ, এবার দেখো তাহলে আমি কী করলাম, ডু ইউ সি প্রশ্নবোধকের ফর্ম প্রথমটা, তারপরে কমপ্লেক্স করছি হোয়েন দিয়ে, নতুন বাক্য যুক্ত করছি হোয়েন, কখন, হি সে, দেখো সাবজেক্ট কিন্তু হোয়েনের পরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, হোয়েন হি লেফট দ্য প্লেস, কখন সে প্লেসটা ত্যাগ করেছিল। তো এইরকম প্রশ্নবোধকের ফর্মেশনে হলে কমপ্লেক্স সেন্টেন্স প্রথম অংশটা হবে তোমার প্রশ্নবোধকের ফর্মে, পরের অংশটা কিন্তু কনজাংশনের পরের অংশটা কিন্তু সিম্পল অ্যাসার্টিভ হবে। এবার চলো 33 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 33 দাগ বলছে বাই দ্য টাইম দে রিচ দ্য হল, বলছে বাই দ্য টাইম, ঠিক যে সময়, বাই মানে কিন্তু এখানে মধ্যে, তো বাই দ্য টাইম দে রিচ দ্য হল, বলছে যে সময়ের মধ্যে বা যে সময়ে তারা পৌঁছেছিল হলে, দ্য কনসার্ট ওয়াজ ওভার, কনসার্টটা ওভার হয়ে গেছিল। দেখো ওয়াজ যে অংশে আন্ডারলাইন করা নেই সেই অংশে কিন্তু পাস্ট টেন্স রয়েছে, মানে সিম্পল পাস্ট, ঠিক আছে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম বাক্যটা পাস্ট টেন্সেই হবে, কারণ এখানে ওয়াজে কোনো ভুল নেই। এবার এই অংশ, যে অংশে দাগানো, সেই অংশে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটাকেও কিন্তু আমাকে সিম্পল পাস্টে নিয়ে যেতে হবে। রিচ মানে পৌঁছানো, এটা ভার্ব, এর সেকেন্ড ফর্ম পাস্ট টেন্স কী হবে? সিম্পল পাস্ট, রিচড। তাহলে বাই দ্য টাইম দে রিচ হবে না, যেহেতু বাক্যটা পাস্ট টেন্সে আছে, আমাকে এই ভার্বটাকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, রিচড করতে হবে, রিচড। বাই দ্য টাইম, ঠিক যে সময়ে, দে রিচড দ্য হল, হলে পৌঁছেছিল, দ্য কনসার্ট ওয়াজ ওভার, কনসার্ট শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, অনুষ্ঠানটা শেষ হয়ে গেছিল। তাহলে দেখো অপশান কোথায় আছে, বাই দ্য টাইম দে রিচড, বাই দ্য টাইম দে রিচড, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। তাহলে টেন্সের ব্যালেন্স কিন্তু বাক্যে সেম আমাদেরকে রাখতে হবে। এবার 34 দাগ কী বলছে দেখো, রাকেশ উইল বি শকড, রাকেশ অবাক হয়ে যাবে, উইল বি শকড, দেখো মোডাল ভার্ব বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম V3, মানে কিন্তু প্যাসিভ এটা। রাকেশ উইল বি শকড, রাকেশ শক হয়ে যাবে, অবাক হয়ে যাবে কারোর দ্বারা, সেটা দেওয়া নেই। তো রাকেশ উইল বি শকড, রাকেশ অবাক হয়ে যাবে, ইফ যদি হি ইজ নোয়িং, দেখো নো ভার্ব, কিন্তু কিছু কিছু ভার্ব আছে যারা নন প্রোগ্রেসিভ, তারা ভার্ব হিসেবে বসলে তাদের সঙ্গে ING হয় না। কি ভার্ব আছে? নো, হিয়ার, HEAR, হিয়ার, নোটিস, NOTIC, সি হিয়ার নোটিস, আন্ডারস্ট্যান্ড, UNDER, আন্ডারস্ট্যান্ড, বিলিভ, BELIEVE, বিলিভ, ঠিক আছে। আর কি আছে? হেট, HATE, হেট, রিমেম্বার, REMEMBER, রিমেম্বার। এই সমস্ত ভার্বগুলো, নো ভার্ব, হিয়ার ভার্ব, নোটিস ভার্ব, আন্ডারস্ট্যান্ড ভার্ব, বিলিভ ভার্ব, হেট ভার্ব, রিমেম্বার, এই সমস্ত ভার্বগুলো যদি বাক্যে ভার্ব হিসেবেই বসে তাহলে কখনো এদের সঙ্গে ING যুক্ত হবে না। কখনো কাউকে বলতে শুনেছো, আই অ্যাম নোয়িং দিস, আই নো দিস, আই অ্যাম হিয়ারিং বলি না, আই হিয়ার দিস, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড কাউকে কখনো বলতে শুনেছো, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, আই আন্ডারস্ট্যান্ড দিস।
তো এই সমস্ত ভার্বগুলো বাক্যে যদি ভার্ব হিসেবেই বসে তাহলে এদের সঙ্গে কখনো আইএনজি ফর্ম হবে, আইএনজি বসবে না, ঠিক আছে। এই যে আইএনজি ফর্ম বসলে এটাকে আমরা প্রোগ্রেসিভ ফর্ম বলি। তো নন প্রোগ্রেসিভ ভার্ব, হ্যাঁ, আর আইএনজি না হলে সেটাকে বলবো নন প্রোগ্রেসিভ, মানে এই ভার্বের সঙ্গে আইএনজি হবে না। তাহলে দেখো ইজ নোয়িং আছে, এটা ভার্ব হিসেবেই বসেছে আর ইজ নোয়িং তাহলে হবে না। তাহলে ইফের সঙ্গে আমরা কি দেবো, একটা নিয়ম আগে আমরা পড়েছি, সেটা কি, যে ইফের সাথে কখনো শ্যাল উইল বসবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে। কি কি ছিল সেগুলো, ইফ বলেছিলাম, প্রত্যেক দিনই আমরা বারবার বলছি একই জিনিস, ইফ, ওয়েন, টিল, আনটিল, UNTIL, আনটিল, ঠিক আছে, আফটার, বিফোর, আফটার, বিফোর, আফটার, বিফোর, আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, এদের পরে শ্যাল উইল বসবে না, এদের পরে এদের সাথের অংশে পরের অংশে শ্যাল উইল বসবে না, কিন্তু বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে, কারণ এরা থাকলে বাক্যটা কন্ডিশনাল হয়, শর্ত সাপেক্ষ বাক্য হয়। তাহলে এখানেও তাই বলছে যে যদি সে জানতো তার ব্যর্থতা, যদি সে তার ব্যর্থতা জানতো, রাকেশ উইল বি শকড, রাকেশ অবাক হয়ে যেত। জানতো, দেখো পরের অংশে শ্যাল উইল আছে, তাহলে ইফের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, আর শ্যাল উইলের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, মাথায় রাখবে। তাহলে ইফ হি ইজ নোয়িং উঠে গিয়ে নো হবে, নো, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দেবো, নোজ। রাকেশ উইল বি শকড ইফ হি নোজ অফ হিজ ফেইলিওর, দেখো কোথায় আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ, ইফ হি নোজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 35 35 কি বলছে দেখো, 35 বলছে আনোয়ার হ্যাড টু পোস্টপন হিজ ট্রিপ, বলছে আনোয়ার বাধ্য হয়েছিল পোস্টপন করতে, বাতিল করতে তার ট্রিপটা, যাত্রাটা, ফর দ্য ওয়ান্টিং অফ ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মানে কি, বিদেশি যে মুদ্রার, বিদেশি যে আদান প্রদান, ঠিক আছে, বিদেশি মুদ্রার যে আদান প্রদান, বিদেশি টাকার যে আদান প্রদান, সেই আদান প্রদানের অভাবের কারণে সেই করতে পারেনি, বিদেশি মুদ্রা সে এক্সচেঞ্জ করতে পারেনি, বদল করতে পারেনি, সেই কারণে সে বাধ্য হয়েছিল পোস্টপন করতে তার এই যাত্রাটা, ঠিক আছে। দেখো ওয়ান্ট মানে যেমন চাওয়া, ওয়ান্ট মানে যেমন চাওয়া, আবার ওয়ান্ট মানে হচ্ছে অভাব, তাহলে ওয়ান্ট মানে যেমন চাওয়া, আবার ওয়ান্ট মানে অভাব। এবার যে জিনিসের অভাব বলবে ওয়ান্টের পরে অফ বসবে, ওয়ান্ট অফ, ঠিক আছে। আই হ্যাভ এ ওয়ান্ট অফ মানি, আই হ্যাভ এ ওয়ান্ট অফ মানি, আই হ্যাভ ওয়ান্ট অফ মানি, আই হ্যাভ ওয়ান্ট অফ রিসোর্সেস, ঠিক আছে। তাহলে ওয়ান্ট অফ, ওয়ান্টের সঙ্গে যখন অফ দেবো অভাব বোঝাবো, ঠিক আছে। এবার কি বলছে দেখো, হ্যাঁ এবার দেখো এখানে কিন্তু দেখো দুটো বাক্য, প্রিপোজিশনটাও বলে দিই, মনে করো দুটো বাক্য দুরকমভাবে, এক জায়গায় আমরা ওয়ান্টটাকে অভাব হিসাবেই ধরবো, এক জায়গায় ভার্ব ধরবো, এক জায়গায় আমি নাউন ধরবো। ধরো আমি বললাম আই ওয়ান্ট, WANT, ওয়ান্ট, আমার অভাব হয়, আই ওয়ান্ট ইন মানি, ভালো করে বোঝো, প্রিপোজিশনটা খেয়াল করো, আই ওয়ান্ট ইন মানি, আই ওয়ান্ট ইন, আমি আগের দিনই বলেছিলাম আগের ক্লাসে, নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো কিছু হওয়া বললেই তাহলে আমার পয়সারই আমার অভাব হয়, কিসে, নির্দিষ্ট একটা বিষয়ে, মানিতে আমার অভাব হয়। তাহলে দেখো আগে প্রিপোজিশন ইন দিয়েছি, আই ওয়ান্ট ইন মানি, আর ওয়ান্টটা কিন্তু এখানে ভার্ব, অভাব বোঝাচ্ছে কিন্তু অভাব হওয়া মানে ভার্ব। তাহলে ওয়ান্ট শব্দটা অভাব হওয়া এবং ভার্ব হিসাবে বসলে কিন্তু ওয়ান্টের পরে ইন, আর যদি নাউন হিসাবে বসে অফ প্রিপোজিশন। আমি বললাম আই হ্যাভ, দেখো এখানে ভার্ব কিন্তু হ্যাভ, আই হ্যাভ এ ওয়ান্ট, আমার আছে একটা অভাব, কিসের, পয়সার, এখানে রবায়ের বলছে বলে তোমাদের মনে হতে পারে এখানেও তো পয়সাকে নির্দিষ্ট করেছে, অবশ্যই পয়সাকে নির্দিষ্ট করেছে, কিন্তু এখানে রবায়ের বলছে, আমার আছে একটা অভাব, কিসের, বা এর বললে আমাদের প্রিপোজিশন বসবে অব, ঠিক আছে। পয়সার, কিসের, পয়সার, আসছে, তাহলে রবায়ের বললে অব। ওকে, তাহলে ওয়ান্ট কিন্তু নাউন হলে অব, আর ওয়ান্ট ভার্ব বলে ইন, এটা মাথায় রাখবে। এবার চলে আসবো প্রশ্নে, দেখো এখানে কিন্তু নাউন হিসেবে ইউজ হচ্ছে, আনোয়ার হ্যাড টু পোস্টপন হিজ ট্রিপ ফর ওয়ান্ট অফ, কারণ এখানে ভার্ব তো হ্যাড টু পোস্টপন, মেন ভার্ব হচ্ছে পোস্টপন, ঠিক আছে, আর হ্যাড টু হচ্ছে সেমি মোডাল। তো এখানে কি বলেছে দেখো, তাহলে ফর ওয়ান্টিং অফ হবে না, ওয়ান্ট অফ হবে, ওয়ান্ট অফ, ফর ওয়ান্ট অফ, দেখো ফর ওয়ান্ট অফ, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ফর ওয়ান্ট অফ, কারণে, কিসের কারণে, ফর ওয়ান্ট অফ, অভাবের কারণে, কিসের অভাব, ফরেন এক্সচেঞ্জের অভাব, ওয়ান্টিং অফ হবে না, ওকে, ফর ওয়ান্ট অফ, সিম্পল। ওকে, এবার চলো নেক্সট, 35 হয়ে গেল, এবার 36 কি বলছে দেখো, 36 বলছে যে দে উইল বি হ্যাপি, তারা হবে খুশি,
ইফ দেখো তারা খুশি হবে, দেখো শ্যাল উইল রয়েছে কিন্তু, আবার ইফ দিয়ে বাক্য যুক্ত করছি মানে কন্ডিশনাল বাক্য, দে উইল বি হ্যাপি, আর শ্যাল উইলের সঙ্গে কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সবসময়। দে উইল বি হ্যাপি তারা হবে খুশি, ইফ ইউ উইল হবে না, কারণ ইফের সাথে শ্যাল উইল বসে না, ইফ টিল আনটিল আফটার বিফোর হোয়েন অ্যাজ সুন অ্যাজ আনলেস এদের সঙ্গে শ্যাল উইল বসবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স বাক্যের অন্য অংশে শ্যাল উইল, দে উইল বি হ্যাপি ইফ ইউ রেকগনাইজ দেয়ার ওয়ার্ক, ওকে তাহলে শুধু রেকগনাইজ হবে, দেখো কোথায় আছে, ইফ ইউ রেকগনাইজ দেয়ার ওয়ার্ক, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে মানে বাক্যের মিনিংটা বলছে তারা খুশি হবে যদি তুমি রেকগনাইজ করো, তাদের কাজটাকে তুমি রেকগনাইজ করো, তারিফ করো, স্বীকার করো যে তারা কাজটা করেছে ভালোভাবে, তাহলে তারা খুশি হবে, ওকে। এবার চলো নেক্সট 37, হ্যাঁ 37 কি বলছে দেখো, 37 বলছে হি বিহেভড এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার, সে আচরণ করেছিল একদম এক্স্যাক্টলি, একদম সঠিকভাবে একই রকমভাবে সে বিহেভ করেছিল, হ্যাঁ এখানে এক্স্যাক্টলি মানে একদম একই রকমভাবে সে আচরণ করেছিল, অ্যাজ যেমনটা আই এক্সপেক্টেড হিম টু, যেমনটা আমি আশা করেছিলাম সে করবে, ঠিক আছে। তো এবার দেখো দুটো কাজই কিন্তু অতীতে হয়েছে, একটা হচ্ছে আচরণ করা কাজটা, আর একটা আমি এক্সপেক্ট করেছিলাম আশা করা কাজটা, তাহলে আগে কোন কাজটা হয়েছে, অতীতে মানে হচ্ছে পাস্টে যদি দুটো কাজ হয়ে থাকে, যে কাজটা আগে হবে সেটা হবে হচ্ছে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা তুলনামূলকভাবে পরে হবে সেখানে হবে V2 মানে হচ্ছে সিম্পল পাস্ট, ঠিক আছে। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, সে আচরণ করেছিল একদম ইন দ্য সেম ম্যানার, একই ম্যানারে একই রকমভাবে যেমনটা আমি আশা করেছিলাম, তাহলে আগে আমি আশা করেছিলাম, তাহলে এখানে হ্যাড V3 হবে, তাহলে এক্সপেক্টেড ইডি আছে মানে এটাই ধরো থার্ড ফর্ম, আগে একটা হ্যাড যুক্ত করে দিতে হবে, হ্যাড এক্সপেক্টেড, অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড হিম টু, ঠিক আছে, অ্যাড হাই এক্সপেক্টেড হিম টু, তাহলে হ্যাড এক্সপেক্টেড হিম টু, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। ওকে তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, হি বিহেভ এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড হিম টু, ওকে চলো নেক্সট 38 দাগ কি বলছে দেখো, 38 দাগ বলছে হি বোস্ট অফের মানে কি, বোস্টের পরে কিন্তু বোস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, মাথায় রাখতে হবে এগুলো, বোস্ট অফ মানে হচ্ছে গর্ব করা, বোস্ট অফ মানে গর্ব করা, সে গর্ব করে, অফ বিং হওয়ার, কি হওয়ায় গর্ব করে, এক্সেসিভ জেনারাস মানে হচ্ছে দয়াশীল দয়াবান, দেখো দুটো বাক্যটা ভালো করে খেয়াল করো, আমি একটা নতুন বাক্য লিখছি, মনে করো আমি বললাম ইট ইজ হট, এটা হয় ইট ইজ হট, এটা হয় গরম, তাহলে এখানে গরম কাকে ডিফাইন করছে, ইটকে, ইট একটা কি, ইট একটা নাউন বা প্রোনাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো, তাহলে এখানে হট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো হট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমি আগের দিন বলেছিলাম যে যদি কোনো ওয়ার্ড ভার্বকে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, তাই তো। আরও বলেছিলাম যে ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব যদি ADVERB, অ্যাডভার্বকে ডিফাইন করলেও তাকে আমরা বলবো অ্যাডভার্ব, এবং যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভকে ডিফাইন করে তাকেও আমরা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে। তাহলে ভার্বকে ডিফাইন করলে ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বকে ডিফাইন করলে তো অ্যাডভার্ব হবেই, আর অ্যাডজেক্টিভ এটা আমরা জানতাম না, অ্যাডজেক্টিভকে ডিফাইন করলেও কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে মনে করে আমরা বললাম যে খুব গরম, ইট ইজ ভেরি হট, ধরো আমি লিখলাম ইট ইজ ভেরি হট, ভেরি বলতে পারি, ইট ইজ ভেরি বলতে পারি, বা এক্সেসিভলি বলতে পারি, EXCESSIVELY, ইট ইজ এক্সেসিভলি হট, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে হোয়াট কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, কারণ হোয়াট হচ্ছে ইটকে ডিফাইন করছিল, এবার এই গরমটাকে দেখো ডিফাইন করছে কোন ওয়ার্ড, কতটা গরম, খুব গরম, তাহলে ভেরি ওয়ার্ড অ্যাডজেক্টিভকে ডিফাইন করছে মানে ভেরি অ্যাডভার্ব, আবার ভেরির বদলে যদি আমরা এক্সেসিভলি মানে অতিরিক্ত বলি, এক্সেসিভলি গরমটা কেমন, এক্সেসিভলি গরম, তাহলে অ্যাডজেক্টিভকে ডিফাইন করছে মানে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব দেখো LY রয়েছে, তার মানে অ্যাডভার্ব, ওকে। তাহলে এখানে দেখো, তাহলে কোনো অ্যাডজেক্টিভকে ডিফাইন করতে গেলে অ্যাডভার্ব হতে হবে, তাহলে হি বোস্ট অফ বিং, সে গর্ব করে হওয়ায়, কি হওয়ায়, জেনারাস মানে কি দয়াশীল, জেনারাস হচ্ছে এই ব্যক্তিটা, তাহলে একটা প্রোনাউনকে ডিফাইন করছে বলে জেনারাস অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ জেনারাস কতটা জেনারাস, অতিরিক্ত এক্সেসিভলি, তাহলে একে ডিফাইন করছে, অ্যাডজেক্টিভকে ডিফাইন করছে আর একটা ওয়ার্ড, তাহলে অ্যাডজেক্টিভকে ডিফাইন করতে গেলে অ্যাডভার্ব হতে হবে, আর অ্যাডভার্ব হতে গেলে ওয়ার্ডের শেষে LY, তাহলে এক্সেসিভলি,
তাহলে হি বোস্টস অফ বিং এক্সেসিভলি জেনারাস। ওকে, তাহলে কোথায় আছে দেখো, এক্সেসিভলি জেনারাস। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, বি এক্সেসিভলি জেনারাস। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নিয়মটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। এবার চলো নেক্সট কি বলছে 39 দাগ। নেক্সট 39 কি বলছে দেখো, হ্যাঁ 39 বলছে দে ক্ল্যারিফাইড, তারা পুরো পরিষ্কার খোলাখুলিভাবে বলেছিল দ্যাট যে অল অফ দেম, তারা সবাই হ্যাভ সাবমিটেড, তারা জমা দিয়ে দিয়েছে দেয়ার ওয়ার্কশিট, তাদের কাজের যে আর কি কাগজপত্রগুলো সেগুলো তারা সব জমা দিয়েছে। ঠিক আছে, এবার দেখো যে অংশে দাগানো আছে, যে অংশে আন্ডারলাইন করা আছে, সেই অংশে আমরা দেখছি হ্যাভ রয়েছে। সব সময় 2-3টে ভার্ব থাকলে প্রথম ভার্ব দেখেই কিন্তু আমরা টেন্স বুঝবো। পরে সাবমিটেড রয়েছে, থাকুক, আমরা প্রথমে কি আছে হ্যাভ মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো, হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স। এবার দেখো তাহলে এখানে আন্ডারলাইন আছে, এখানে ভুল থাকতে পারে, কিন্তু যেখানে আন্ডারলাইন করা নেই সেটা তো ভুল থাকতে পারে না। তাহলে তার আগে কি আছে, ক্লারিফাইড, ইডি আছে, মানে এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই তো। তাহলে আমরা বুঝতে পারছি বাক্যটা কিন্তু এইখানেও পাস্ট টেন্স হবে, আর সেটা করতে গেলে হ্যাভটাকে আমাদের হ্যাড করতে হবে। তাহলে দে ক্লারিফাইড, তারা পরিষ্কার করে ক্লারিফাই করে বলেছিল দ্যাট অল অফ দেম হ্যাড সাবমিটেড দেয়ার ওয়ার্কশিটস। একদম সিম্পল এটা। তাহলে হ্যাড সাবমিটেড, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, সি হ্যাড সাবমিটেড। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। কারণ বাক্যের টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে। হ্যাঁ, এবার 40 দাগ কি বলেছে দেখো, হোয়েন আই রিসিভ, যখন আমি রিসিভ আর কি করেছিলাম না করি, কি বলতে চেয়েছে বাক্যটা পড়লে বুঝতে পারবো, এবং যে অংশে দাগানো নেই সে অংশ দেখে বুঝতে পারবো কোন টেন্স হবে। দেখো এখানে ওয়াজ রয়েছে, যে অংশে দাগানো নেই ওয়াজ, মানে বুঝতে পারছি আমরা পাস্ট টেন্স, অতীতকালের কথা বলতে চেয়েছে। তাহলে এখানে রিসিভ হবে না, রিসিভড হবে, এটা তো আমরা বুঝে গেলাম। তাহলে যখন আই রিসিভড দ্য লেটার, যখন আমি লেটারটা চিঠিটা রিসিভ করেছিলাম, দ্য ডেট ফর দ্য ইন্টারভিউয়ের যে ডেটটা ওয়াজ অলরেডি ওভার, চলে গেছিলো, ডেট চলে গেছিলো, ইন্টারভিউ হওয়ার ডেটটা চলে গেছিলো। তাহলে দেখো ওয়াজ পাস্ট টেন্স আছে, রিসিভটাকেও পাস্ট টেন্স থেকে রিসিভড করতে হবে, হোয়েন আই রিসিভড দ্য লেটার। তাহলে কোথায় আছে দেখো, হোয়েন আই রিসিভড দ্য লেটার, ইজ আই রিসিভড দ্য লেটার, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়েন আই রিসিভড দ্য লেটার। এবার যাবো নেক্সট 41। হ্যাঁ, তাহলে বাক্যে কিন্তু টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদের সেম করতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 41 কি বলছে দেখো, এভরিওয়ান আর রিকোয়েস্টেড, দেখো এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরি থাকা মানেই কোনো ওয়ার্ডের সঙ্গে EVERY, এভরি থাকা মানে সেটা এভরিওয়ানও হতে পারে, এভরিবডিও হতে পারে, এভরিথিংও হতে পারে, ঠিক আছে, এভরিথিং। ওকে, এভরি ম্যান, ঠিক আছে, যাই থাকুক না কেন এভরি থাকা মানেই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, এভরি থাকা মানে সাবজেক্ট সিঙ্গুলার। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে আর হবে না, একের বেশি হলে আর হবে, একজন যেহেতু তাহলে ইজ হবে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ডিনার, প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে। আর দেখো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে রিকোয়েস্টেড ইডি, তার মানে কিন্তু এটা প্যাসিভ, কারণ সবাই এভরিওয়ান নিজেদেরকে রিকোয়েস্ট করবে না, কারোর দ্বারা আর কি রিকোয়েস্ট করা হচ্ছে, তাদেরকে প্রত্যেককে অন্য কারোর দ্বারা রিকোয়েস্ট করা হয়, ঠিক আছে, তো প্যাসিভ। সেই কারণে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ, ওকে। আর বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি থাকলে তখন আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে। ইট ইজ রেইনিং, আই অ্যাম বি ভার্ব, আই অ্যাম রিডিং। তাহলে বি ভার্বের পরে থার্ড ফর্ম থাকলে, মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা হবে কি প্যাসিভ, আর আইএনজি ফর্ম থাকলে সেটা হবে কিন্তু অ্যাক্টিভ। তাহলে এখানে এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ডিনার, সবাইকে অনুরোধ করা হচ্ছে অ্যাটেন্ড করতে, উপস্থিত থাকতে ডিনার পার্টিতে, রাত্রের খাবারের পার্টিতে। হোস্টেড, যে অনুষ্ঠানটা, যে পার্টিটা হোস্ট করছে কে, বাই প্রেসিডেন্ট নিজে, ঠিক আছে, ওকে। সেটা কোনো ক্লাবের প্রেসিডেন্ট হতে পারে, কোনো দেশের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতিও হতে পারে, ওকে। তাহলে ইজ রিকোয়েস্টেড, চলো কোথায় আছে দেখো, ইজ রিকোয়েস্টেড টু, দেখো ইজ রিকোয়েস্টেড টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 42 কি বলছে দেখবো, 42 বলছে হ্যাড দ্য অপরচুনিটি। দেখো এখানে হ্যাড দ্য অপরচুনিটি বিন গিভেন টু হিম, মানে বলতে চেয়েছে কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয়, সেই হ্যাড কিন্তু ইফের কাজ করে। কোনো বাক্য হ্যাড দিয়ে শুরু হলে হ্যাড ইফের কাজ করে। হ্যাডের মানে কি, ইফের মানে কি যদি, তখন কিন্তু হ্যাডের মানেও কিন্তু যদি হবে, ঠিক আছে। তাহলে হ্যাড তো একদিক থেকে হ্যাডের কাজ করছে, মানে একটা হেল্পিং ভার্বের কাজ করছে, সাথে কিন্তু ইফ মানে যদির কাজও করছে, দুটো কাজ একসঙ্গে করছে। তাহলে মিনিং কি হচ্ছে দেখো, হ্যাড দ্য অপরচুনিটি বিন গিভেন টু হিম, যদি এই সুযোগটা তাকে দেওয়া হতো, হি উইল হ্যাভ প্রুভড সাকসেসফুল, সে সফল হতো, ঠিক আছে।
এইবার দেখো ব্যাপারটা হচ্ছে আমরা আগের দিন একটা শুনেছিলাম, মানে আগের দিন এই নিয়মটা আমরা জেনেছি যে ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে, হ্যাড প্লাস V3 থাকলে বাক্যের অন্য অংশে কী হবে, উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ বা কুড হ্যাভ, COULD, উড হ্যাভ বা কুড হ্যাভ বসবে। আর এর বাংলাগুলো কীরকম হয়, যে যদি সে পেত সে করতে পারতো, যদি তাকে আমরা নিতাম তাহলে আমরা জিততাম, যদি আমি সেখানে যেতাম তাহলে আমার তার সঙ্গে দেখা হতো। এই ধরনের বাক্যগুলো এই ফরমেশনে, এই কনস্ট্রাকশানে আমরা লিখব। ইফের সঙ্গে হ্যাড প্লাস V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যখন যেটা লাগবে, ঠিক আছে, সেন্স অনুযায়ী। তাহলে এখানে কি হবে দেখো, ইফ তাহলে হ্যাড ইফের কাজও করছে আবার হ্যাডের কাজও করছে। তাহলে ইফের সঙ্গে হ্যাড V3 আমরা পেয়ে গেলাম, এই যে V3, ঠিক আছে, হ্যাড দ্য অপরচুনিটি বিন গিভেন টু হিম হি উড হ্যাভ প্রুভ, তাহলে উইলটা এখানে উইলটা উড হবে। হ্যাড রয়েছে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হবে, WOULD, হি উড হ্যাভ প্রুভড সাকসেসফুল, তাহলে উড হ্যাভ প্রুভ, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, উইল তো হবেই না। ওকে, তাহলে উড, আর হ্যাড তো পাস্ট টেন্স, উইল তো উড করতেই হবে তোমাকে, তো উড হ্যাভ প্রুভড সাকসেসফুল। এবার চলো নেক্সট 43 কী বলছে দেখো, 43, হ্যাঁ 43 কী বলছে দেখো, 43 বলছে যে হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, হার্ডলি হ্যাডি, আগের দিনই আমরা বলেছিলাম হার্ডলি মানে হচ্ছে যেই না, হার্ডলি স্কেয়ার্সলি, হার্ডলি HARDLY, হার্ডলি স্কেয়ার্সলি SCARCELY, হার্ডলি স্কেয়ার্সলি, আর হচ্ছে কি নো সুনার, নো সুনার SOONER, এই তিনটের মানেই কিন্তু সেম, মানে হচ্ছে যেই না, এই তিনটের মানে হচ্ছে যেই না, এই তিনটের মানে হচ্ছে সুনার NER, হার্ডলি LY, তাহলে এই তিনটের মানে হচ্ছে কি যেই না, তিনটের মানেই হচ্ছে যেই না, এরা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বগুলো দিয়ে, বা শুধু এইগুলো নয়, যে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয়, আমাদের সেই বাক্যের ফরমেশনটা কী হয়, বাক্যের ফরমেশন হয় হচ্ছে এই সমস্ত অ্যাডভার্বগুলো দেওয়ার পরে আগে হবে আমাদের হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে হচ্ছে MV মানে মেইন ভার্ব। দেখো এখানেও সেই ফরমেশন আছে, দেখো এই যে অ্যাডভার্ব দিয়েছে, তারপরে দেখো হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। এইবার নিয়মটা হচ্ছে এই তিনটেতে আমরা চলে আসি। নিয়ম হচ্ছে কি, হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে নিয়ম তো সেম থাকবে, হেল্পিং ভার্ব থাকবে আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। আর একটা নিয়ম কি, হার্ডলি স্কেয়ার্সলির ক্ষেত্রে একটা বাক্য শেষের পরে, একটা বাক্য যেখানে শেষ হচ্ছে, দেখো হ্যাড হার্ডলি মানে যেই না, হ্যাড শি রিচ দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছেছিল, একটা বাক্য শেষ, কমা দিয়েছে, একটা বাক্য শেষ। তাহলে হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে প্রথম বাক্যে শেষে এখানে দেন বসবে না, এখানে বসবে হোয়েন, ঠিক আছে। আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন না, ভালো করে বুঝবে, দেন, THAN, দেন। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন বসবে, আর হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হোয়েন বসবে। তাহলে এখানে হার্ডলি দিয়ে বাক্য শুরু হচ্ছে, এই হোয়েনটা উঠে গিয়ে দেনটা উঠে গিয়ে হোয়েন হবে। কি হবে, হার্ডলি হ্যাড শি রিচড দ্য স্টেশন হোয়েন ইট স্টার্টেড, আর রেইন হবে না, রেইনিং, স্টার্ট শব্দের পরে। তাহলে বলে দিই, এখানে কিছু কিছু শব্দ আছে যার পরে অন্য কোনো ভার্ব আসলে স্টার্ট, START, স্টার্ট, আর কি আছে, স্টপ, স্টপ, চারটে ওয়ার্ড বলে দিচ্ছি আমি, স্টার্ট, স্টপ, কিপ, KEEP, কিপ, মাইন্ড, অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। তাহলে অ্যাভয়েড মানে কাউকে এড়িয়ে যাওয়া, স্টার্ট শুরু করা, স্টপ থামা, কিপ মানে চলতে থাকা, কিপ মানে রাখা মনে করো, মাইন্ড মানে মনে রাখা। স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, অ্যাভয়েড, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ING ফর্ম হবে, ঠিক আছে। যেমন ধরো পরীক্ষার হলে স্যার তোমাকে বলছে এই লেখা শুরু কর, কখনো স্যার বলে যে স্টার্ট টু রাইট, বলে না, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, কিপ গোয়িং, ঠিক আছে, এরকম। তাহলে এই সমস্ত ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার কিন্তু ING ফর্ম হবে। তাহলে এখানে কি আছে, স্টার্ট, তার সঙ্গে রেইন ভার্ব, রেইনিং হবে, স্টার্টেড রেইনিং। তাহলে হোয়েন ইট স্টার্টেড রেইনিং, কোথায় আছে দেখো, হোয়েন ইট স্টার্টেড রেইনিং, দেখো D ইজ দ্য কারেক্ট আনসার, D, হোয়েন ইট স্টার্টেড রেইনিং। ওকে, তাহলে হার্ডলি হ্যাড শি রিচ দ্য স্টেশন হোয়েন ইট স্টার্টেড রেইনিং। এবার চলো নেক্সট 44 কি বলছে দেখো, 44 বলছে অ্যাজ কম্পেয়ার্ড উইথ, আচ্ছা এটা একটা ফ্রেজ, অ্যাজ কম্পেয়ার্ড, COMPARED, অ্যাজ কম্পেয়ার্ড উইথ হয় না, অ্যাজ কম্পেয়ার্ড টু মানে হচ্ছে হিসেবে, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার্ড টু মানে হচ্ছে হিসেবে বা তুলনায়, ঠিক আছে, তুলনায়।
হ্যাঁ, তাহলে কি বলছে তুলনা অ্যাজ কম্পেয়ার, তাহলে উইথটা আমরা জানি টু হবে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, মানে হচ্ছে হিসেবে বা তুলনায়। বলছে অ্যাজ কম্পেয়ার টু লাস্ট ইয়ার, মানে শেষ বছরের তুলনায় বা শেষ বছরের হিসেবে দ্য প্রোডাকশান উৎপাদন অফ দ্য ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির উৎপাদন, এই কারখানার উৎপাদন হ্যাজ নট বিন স্যাটিসফ্যাক্টরি, সন্তুষ্টিজনক হয়নি এই বছর। তাহলে শেষ বছরের তুলনায় এই ফ্যাক্টরির এই কারখানার আর কি উৎপাদন সন্তুষ্টিজনক হয়নি। তাহলে টু, দেখো অ্যাজ কম্পেয়ার্ড টু, এ ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ রিলেটেড ইয়ার। ওকে, এবার যাবো নেক্সট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানটা আর একটা জিনিস বলে দিই, অ্যাজ কম্পেয়ার টু এর মতন এর সাথে সিনোনিম আর একটা ফ্রেজ আছে, অ্যাজ অফ বললেও হবে। অ্যাজ অফ মানেও কিন্তু হিসেবে, অ্যাজ অফ নাও, অ্যাজ অফ টুডে, ঠিক আছে, অ্যাজ অফ লাস্ট ডে বলতেই পারি। তাহলে অ্যাজ কম্পেয়ার টুর জায়গায় যদি আমরা অ্যাজ অফ দিতাম তাহলেও কিন্তু হতো সিনোনিম, অ্যাজ অফ বা অ্যাজ কম্পেয়ার টু সিনোনিম। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা, 45 দাগ। 45 দাগ কী বলছে? 45 দাগ বলছে হচ্ছে 45 দাগ, হ্যাঁ 45 দাগ বলছে দ্য পার্সন, ওই ব্যক্তিটা, হুম ডু ইউ মেট ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে বলে দিই, হ্যাঁ আগে মিনিংটা পড়ে নিই। বলছে দ্য পার্সন হুম ডু ইউ মেট ইয়েস্টারডে, তুমি যার সঙ্গে গতকাল দেখা করেছিলে, ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, আমার সবথেকে বেস্ট বন্ধুদের মধ্যে সে হলো একজন। ওকে, তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ইয়েস্টারডে এগো, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে এগো, লাস্ট, প্রিভিয়াস এই চারটি ওয়ার্ড থাকে, ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস থাকলে সেই অংশটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ঠিক আছে, তাহলে সেই অংশটা মানে কোন অংশটা? এই অংশটা, দ্য পার্সন হুম ডু ইউ মেট ইয়েস্টারডে, মানে এই অংশটার মধ্যে ইয়েস্টারডে আছে, এই অংশটা কিন্তু সিম্পল পাস্টে হবে। তো দ্য পার্সন হুম, তাহলে পাস্ট করতে গেলে যেহেতু প্রশ্ন করতে গেলে পাস্ট হলে ডুটাকে ডিড করবো, আর আমরা জানি ডু ডাস ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, মেট হবে না, মিট হবে, MET, মেট হচ্ছে সেকেন্ড ফর্ম। আর ডিড দিচ্ছি, ডিডের পরে মেন ভার্বের কোন ফর্ম হবে? ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে কি হবে? দ্য পার্সন, ব্যক্তিটা, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তাহলে ডিড পাস্ট টেন্স করে দিলাম। এবার পরের বাক্যে তোমাদের মনে হতে পারে, পরের বাক্যে যে স্যার ইজ কেন হবে? কারণ আমি গতকাল দেখা করেছিলাম, দেখা করে আজকে বলছি সে হয় আমার ভালো বন্ধু, হতেই পারে, খুব রেয়ারলি এই সমস্ত সেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট আর প্রেজেন্টের কম্বিনেশন করতে পারবো। ঠিক আছে, আমি যে ব্যক্তিটাকে গতকাল দেখেছিলাম সে হয় আমার বন্ধু, বলি তো হয় মানে ইজ। তাহলে এই রকম ক্ষেত্রে মিনিংটা দেখলে বুঝতে পারবে যে এখানে পাস্টের সঙ্গে প্রেজেন্টের কম্বিনেশন হবে, কারণ কালকে দেখে এসে আমি আজকে কাউকে বলছি, তাহলে আজকেরটা প্রেজেন্ট টেন্স, গতকালেরটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে ইয়েস্টারডে আছে মানে ডিড, আর ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কোথায় আছে দেখো, হুম ডিড ইউ মিট, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, হুম ডিড ইউ মিট ইয়েস্টারডে ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। আর দেখো এখানে ওয়ান অফের পরে কিন্তু নাউনটা প্লুরাল করেছে। আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে যে নাউনটা হয় সেটা কিন্তু প্লুরাল হয়, ফ্রেন্ড হবে না, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড হবে না, ফ্রেন্ডস। ঠিক আছে, ওকে, এবার চলো নেক্সট 46। হ্যাঁ 46 কী বলছে দেখো, 46 বলছে যে 46 কী বলছে? বলছে গান্ধীজ লাইফ, গান্ধীর জীবন, ওয়াজ আ সাগা, সাগা মানে হচ্ছে বীরত্বের কাহিনী। ঠিক আছে, সাগা মানে হচ্ছে বীরত্বের কাহিনী। তাহলে গান্ধীর জীবন হচ্ছে একটা কাহিনী অফ ডেডিকেশন, ডেডিকেশন মানে কি? উৎসর্গ। আর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম ডেডিকেশনের পরে প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, মানে কোনো কিছুর প্রতি যদি আমার অবদান রাখি। ঠিক আছে, আই ওয়াজ ডেডিকেটেড টু মাই কান্ট্রি, আই ওয়াজ ডেডিকেটেড, আমি উৎসর্গীকৃত ছিলাম আমার কান্ট্রির প্রতি। তাহলে ডেডিকেট DEDICATE, ডেডিকেটের পরেও টু বসবে, ডেডিকেশনের পরেও কিন্তু টু বসবে, ডেডিকেশন TION, ডেডিকেশনের পরেও কিন্তু টু বসবে। এবার তখনই টু বসবে যখন কোনো কিছুর প্রতি অবদান রাখবো, সেই জিনিসটা যার প্রতি আমার অবদান, সেই জিনিসটা আমার প্রেজেন্ট আছে বাক্যে, সেই জিনিসটার প্রতি আমি ডেডিকেটেড। তাহলে এটা যদি কান্ট্রি হয়, আই ওয়াজ ডেডিকেটেড টু মাই কান্ট্রি, আই মেড আ ডেডিকেশন টু মাই কান্ট্রি, আই মেড আ ডেডিকেশন টু মাই কান্ট্রি। ওকে, তাহলে এখানেও দেখো তাই বলেছে, গান্ধীজ লাইফ, গান্ধীর জীবন, ওয়াজ এ সাগা, একটা কাহিনী ছিল, বীরত্বের কাহিনী। কিসের? উৎসর্গের একটা কাহিনী ছিল। কিসের প্রতি? কজ অফ সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের যে সমস্ত সামাজিক যে রিফর্ম, পরিবর্তন, সেই পরিবর্তনের যে কারণ, সেই কারণের প্রতি একটা অবদান রেখেছিল কে? গান্ধীজি। তাহলে এই ইনটা প্রথমত টু হবে। ঠিক আছে,
তাহলে গান্ধীজ লাইফ ওয়াজ এ সাগা অফ ডেডিকেশন কিসের প্রতি? টু দ্য কজ অফ সোশ্যাল রিফর্মস, সামাজিক পরিবর্তনের যে কারণ সে কারণের প্রতি অবদান, ঠিক আছে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। তাহলে 2, হ্যাঁ, তাহলে এখানে কি হবে দেখো, এই যে অফ ডেডিকেশন টু দ্য, তাহলে গান্ধীজ লাইফ ওয়াজ এ সাগা অফ ডেডিকেশন টু দ্য কজ অফ সোশ্যাল রিফর্মস ইন ইন্ডিয়া। ওকে, ডেডিকেশনের পরে 2। 47 থেকে চলো, 47 কি বলছে দেখো, 47 বলছে হোয়েন ডু ইউ ইন্টেন্ট, দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ইন্টেন্ট, INTENT, ইন্টেন্ট মানে হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে নাউন, ঠিক আছে, ইন্টেন্ট মানে হচ্ছে নাউন, ইন্টেন্ট মানে হচ্ছে নাউন, ঠিক আছে, এটা হচ্ছে নাউন, পরিকল্পনা। আর এটাকে ভার্ব করলে কি হবে? ইন্টেন্ড, TEND, ইন্টেন্ড মানে পরিকল্পনা করা, মনস্থির করা। তাহলে দেখো এখানে ডু দিয়েছি, ডু ড্যাশ ডিডের পরে প্রশ্ন করছি, তাহলে মেন ভার্ব লাগবে। কোয়েশ্চেন ফর্মে কি হয়? WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেন ভার্ব। তাহলে ইন্টেন্ট তো ভার্ব নয়, ইন্টেন্ট তো নাউন, তাহলে ভার্ব করতে গেলে ডি আনতে হবে, ভার্ব, ইন্টেন্ড। তাহলে কি হবে? হোয়েন ডু ইউ ইন্টেন্ড, হোয়েন ডু সাবজেক্ট ইন্টেন্ড, টিটা ডি হবে, হোয়েন ডু ইউ ইন্টেন্ড টু রিটার্ন, কখন তুমি মনস্থির করছো তুমি ফিরবে বলে, ফিরবে, রিটার্ন ব্যাক। আচ্ছা, হ্যাঁ, রিটার্নের পরে ব্যাক বসে না, কারণ রিটার্ন মানেও যা, রিটার্ন মানেও ফেরা, ব্যাক মানেও ফেরা, তাহলে দুটো একই অর্থের শব্দ পাশাপাশি বসবে না। তাহলে হোয়েন ডু ইউ রিটার্ন টু ইউর হোম, ঠিক আছে, কোথায় আছে দেখো, রিটার্ন আর ব্যাক কিন্তু একসঙ্গে বসবে না, দুটো একই অর্থের শব্দ পাশাপাশি বসবে না। তাহলে হোয়েন ডু ইউ ইন্টেন্ড টু রিটার্ন টু ইউর হোম, তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, হোয়েন ডু ইউ ইন্টেন্ড টু রিটার্ন টু ইউর হোম। ওকে, এবার চলো নেক্সট 48 কি বলেছে দেখো, 48 বলছে আই হ্যাড বিন ইন ইউর প্লেস, বলতে চেয়েছে দেখো এখানেও আবার সেই উড হ্যাভ কুড হ্যাভ এর ফরমেশন, একটু আগেই বললাম। তো নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল ইফের সাথে হ্যাড প্লাস V3 থাকলে আমি করতাম, আমি যদি সেখানে যেতাম আমি তাকে দেখতে পেতাম, আমি আরেকটু ভালো করে পড়লেই আমি পাস করতাম, এই ধরনের বাক্যগুলো। ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসবে মিনিং অনুযায়ী। তাহলে এখানে ইফ নেই, তাহলে বলতে চাইছে এখানে একটা ইফ দিলে দেখো বাক্যটা পুরো পারফেক্ট হবে। ইফ আই হ্যাড বিন ইন ইউর প্লেস, যদি আমি থাকতাম তোমার জায়গায়, আই উড নট হ্যাভ গ্র্যান্টেড হিম, আমি তাকে অনুমতি দিতাম না, এনি রিলিফ, কোনো ছাড়, আমি তাকে কোনো ছাড় দিতাম না। তাহলে একটা ইফ যোগ করলেই বাক্যটা পারফেক্ট হয়ে যাবে। তাহলে ইফ আই হ্যাড বিন, দেখো B is the correct answer, B, if I had been in your place, okay, I would not have granted him any relief, আমি তাকে কোনো ছাড় দিতাম না। চলো নেক্সট কোয়েশ্চেন 49 কি বলছে দেখো, হ্যাঁ 49 বলছে যে আই স্পোক টু নরেশ, আমি নরেশের সঙ্গে কথা বলেছিলাম ইয়েস্টারডে, গতকাল। দেখো ইয়েস্টারডে আছে মানে এই অংশে দেখো ভার্ব সেকেন্ড ফর্ম V2, সিম্পল পাস্ট। ওকে, তাহলে আই স্পোক টু নরেশ, আমি নরেশের সঙ্গে কথা বলেছিলাম গতকাল, বাট কিন্তু দেখো ওয়াজ, একটু আগেই বললাম যে কোনো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো তো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, যে কোনো বি ভার্বের পরে দুটো ফর্ম বসে, একটা হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি বসতে পারে, আর একটা বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসতে পারে। যখন থার্ড ফর্ম হবে, আমরা ভয়েস চেঞ্জে দেখেছি, আমরা ভয়েস চেঞ্জে এম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে থার্ড ফর্ম বসায়, রাইস ওয়াজ ইটেন, স্টোরি ইজ রিটেন, স্টোরি ওয়াজ রিটেন। তাহলে বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দিলে এটা হবে হচ্ছে প্যাসিভ, আর বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি দিলে এটা হবে হচ্ছে অ্যাক্টিভ বাক্য। আই অ্যাম রিডিং, হি ওয়াজ রিডিং, হি ওয়াজ ওয়াকিং, ঠিক আছে, তাহলে ওয়াজ ওয়াকিং। বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি দিলে অ্যাক্টিভ হবে, বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দিলে সেটা কিন্তু প্যাসিভ হবে। ওকে, তাহলে এখানে দেখো কি বলেছে, এখানে সাবজেক্ট নিজেই কাজ করছে, সাবজেক্ট আই স্পোক, আমি কথা বলেছিলাম টু নরেশ ইয়েস্টারডে, নরেশের সাথে ইয়েস্টারডে, কিন্তু ভুলে গেছিলাম। দেখো ফরগেট রয়েছে, ফরগেটটা ফরগট করতে হবে, ফরগট, কিন্তু আমি ভুলে গেছিলাম, ফরগট। এখানে ওয়াজের কোনো কাজই নেই, কারণ সাবজেক্ট তো আমি নিজেই ভুলে গেছিলাম, তাহলে এখানে ওয়াজ লাগবেই না, প্যাসিভ তো না। আর ওয়াজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসে বা আইএনজি ফর্ম বসে, তো এখানে ওয়াজ লাগবে না। আই স্পোক টু নরেশ ইয়েস্টারডে বাট ফরগট টু মেনশন দিস পয়েন্ট, কিন্তু ভুলে গেছিলাম মেনশন করতে, তুলে ধরতে এই পয়েন্টটা, ঠিক আছে, শুধু ফরগট করে দিলেই হবে। দেখো অপশান কোথায় আছে, ফরগট টু, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আই স্পোক টু নরেশ ইয়েস্টারডে বাট ফরগট টু মেনশন দিস পয়েন্ট, ফরগট টু, এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট 50, হ্যাঁ 50 কি বলছে দেখো,
50 বলছে যে দ্য আনস্কিল্ড ক্লাস, আনস্কিল্ড মানে অদক্ষ, অদক্ষ যে ক্লাসটা ছিল অফ ওয়ার্কার্স, কর্মীদের যে ক্লাসটা ছিল, অদক্ষ কর্মীদের ক্লাস, হ্যাঁ ওয়ার্কার্স দিয়ে। দেখো প্রিপোজিশনের আগেরটা, প্রিপোজিশন হচ্ছে অব, আমরা জানি কোনো সাবজেক্ট প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকলে, কোনো সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে, প্রিপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হয়। দ্য আনস্কিল্ড ক্লাস, দ্য আনস্কিল্ড ক্লাস এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, কারণ অবের আগে আনস্কিল্ড ক্লাস, আর ক্লাস কিন্তু একটাই, ক্লাস হচ্ছে শুধু ক্লাস বলেছে, ক্লাস একটা, এর প্লুরাল করতে গেলে ক্লাসেস বলতে হবে, তাহলে একটাই ক্লাস, দ্য আনস্কিল্ড ক্লাস, দ্য আনস্কিল্ড ক্লাস এইটুকু হচ্ছে সাবজেক্ট। দ্য আনস্কিল্ড ক্লাস অফ ওয়ার্কার্স, আর কেন হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, প্লুরাল হলে আর হতো, যদি ক্লাসেস বলতাম তাহলে আর ঠিক আছে। তাহলে দ্য আনস্কিল্ড ক্লাস অফ ওয়ার্কার্স ইজ দ্য মোস্ট এক্সপ্লয়েটেড, বলছে যে সমস্ত কর্মীরা অদক্ষ হয় তারাই বেশি শোষিত হয়, এক্সপ্লয়েট মানে শোষণ করা কাউকে, আন্ডার দ্য প্রেজেন্ট লেবার কন্ট্রাক্ট সিস্টেম, বলছে এই যে নতুন যে শ্রমিকদের শ্রমের যে আর কি কন্ট্রাক্ট চুক্তি হয়েছে, সেই চুক্তির আন্ডারে অধীনে কিন্তু যারা অদক্ষ কর্মী তারাই কিন্তু বেশি শোষিত হয়। ওকে, তাহলে এখানে আরটা ইজ হবে, কারণ দ্য আনস্কিল্ড ক্লাস আর সিঙ্গুলার, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট অবের আগে, তাহলে ইজ হবে। ওকে, ওয়ার্কার্স ইজ, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য আনস্কিল্ড ক্লাস অফ লেবার্স, আনস্কিল্ড ক্লাস অফ ওয়ার্কার্স ইজ দ্য মোস্ট এক্সপ্লয়েটেড ক্লাস আন্ডার দ্য প্রেজেন্ট লেবার কন্ট্রাক্ট সিস্টেম। ওকে, নেক্সট চলো, নেক্সট কী বলছে দেখো 51 দাগ বলছে যে, হ্যাঁ 51 দাগ বলছে দ্য ইস্যুস, দেখো ইস্যুস কিন্তু একের বেশি, ইস্যুস মানে বিষয়গুলো, দ্য ইস্যুস ওয়্যার, সেই কারণে ওয়্যার রেখেছি, হ্যাঁ সো দ্যাট, দ্য ইস্যুস ওয়্যার সো দ্যাট ক্রিটিক্যাল, মানে এখানে বলতে চেয়েছে ইস্যুগুলো বিষয়গুলো এতটাই ক্রিটিক্যাল, এতটাই জটিল, ঠিক আছে, যে দে কুড হার্ডলি বি রিজলভড, সেগুলোকে একেবারেই, হার্ডলি মানে শুধু, হার্ডলি মানে কি, HARDLY, হার্ডলি মানে একেবারেই না, হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, নেগেটিভ কিন্তু, হার্ডলি সেন্স কিন্তু নেগেটিভ, হার্ডলি শুধু হার্ডলি মানে হচ্ছে একেবারেই না। তাহলে বলতে চেয়েছে ইস্যুগুলো ছিল এতটাই ক্রিটিক্যাল, এতটাই জটিল, দ্যাট, যে দ্যাটটা এখানে পরে হবে, ঠিক আছে, ক্রিটিক্যালের পরে, সো আগে হবে, দ্যাট পরে হবে, আমরা সো দ্যাটের কনস্ট্রাকশন পেয়েছি, দেখিয়ে দিচ্ছি। দেখো দ্য ইস্যুস ওয়্যার সো ক্রিটিক্যাল, দ্য ইস্যুস ওয়্যার সো ক্রিটিক্যাল, ইস্যুগুলো এতটাই ক্রিটিক্যাল ছিল, দ্যাটটা পরে যাবে ক্রিটিক্যালের পরে, দ্যাট যে দে কুড হার্ডলি বি রিজলভ, তারা একেবারেই রিজলভ হয়নি, সমাধান হয়নি, ইন সাচ আ লিমিটেড টাইম, এরকম একটা লিমিটেড সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইস্যুগুলো সমাধান করা যায়নি, ঠিক আছে। তো কনস্ট্রাকশন হচ্ছে সো দ্যাট, এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়্যার সো ক্রিটিক্যাল দ্যাট, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো সো দ্যাট আর সো দ্যাট কখন একসঙ্গে কখন আলাদা বসে, দুটো বাক্য ভালো করে খেয়াল করো, কোথায় আমি বললাম দুটো বাক্য খেয়াল করো। প্রথম বাক্যে আমি বলছি আই অ্যাম সো উইক, I am so weak, WEAK, I am so weak, আমি এতটাই দুর্বল, দেখো I am so weak, আমি এতটাই দুর্বল, that I cannot walk, ভালো করে খেয়াল করো, আমি কি বললাম, I am so weak that I cannot walk, এখানে দেখো so that একসঙ্গে বসায়নি কিন্তু, গায়ে এতটাই যে এরকম বোঝাতে দূরে বসবে, I am so weak that I cannot walk, এবং so that কোথায় গায়ে বসবে, দেখো তাহলে যখন আলাদা বসবে মানে কি হবে, এতটাই যে, আর যখন একসঙ্গে বসবে সো দ্যাট মানে হচ্ছে যাতে, খেয়াল করবে কিন্তু, আলাদা বসলে এতটাই যে, আর একসঙ্গে বসলে সো দ্যাটের মানে হবে যাতে। দেখো আই কেম হিয়ার, আমি এসেছিলাম এখানে, আর্লি, EAR, বা আই কাম হিয়ার আর্লি, আমি এখানে আসি তাড়াতাড়ি, সো দ্যাট যাতে আই ক্যান সি হিম, আমি তাকে দেখতে পাই। ভালো করে দেখো এখানে কিন্তু সো দ্যাট একসঙ্গে বুঝিয়েছি, এখানে মিনিং হচ্ছে যাতে, এখানে এতটাই যে বোঝায়নি, তাহলে এখানে হবে এতটাই যে, আর এখানে হবে সো দ্যাটের মানে যাতে, আই কাম হিয়ার, আমি আসি এখানে আর্লি তাড়াতাড়ি, সো দ্যাট যাতে আই ক্যান সি হিম, আমি তাকে দেখতে পাই। বোঝা গেল, ক্লিয়ার? তাহলে এখানে যাতে বলেনি, এখানে বলেছে এতটাই ক্রিটিক্যাল, তাহলে এখানে দ্যাটটা কিন্তু পরে হবে, দ্য ইস্যুস ওয়্যার সো ক্রিটিক্যাল, এখানে হবে দ্যাট দে কুড হার্ডলি বি রিজলভ। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি এ। এবার চলো নেক্সট 52 কি বলেছে দেখো, 52 বলছে নো সুনার ডিড জুহি রিচ,
নো সুনারের পরে আমরা জানি ডিডও বসে, আবার কি বসে, হ্যাডও বসে। হ্যাড থাকলে মেন ভার্বের থার্ড ফর্ম, আর ডিড থাকলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে ফার্স্ট ফর্ম রয়েছে মানে ডিড ঠিকই আছে। তাহলে নো সুনার ডিড জুহি রিচ দ্য স্টেশন, যেই না জুহি স্টেশনে পৌঁছেছিল, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে আমাদের দেন বসে, আমরা একটু আগে আলোচনা করলাম। আর হার্ডলি স্কিয়াসলি থাকলে ভেন বসে, HARDLY হার্ডলি। আর স্কেয়ার্সলি SCARCELY স্কেয়ার্সলি, এরা থাকলে এখানে দেনের জায়গায় কি বসবে, ভেন বসবে, দেনের জায়গায় ভেন। ওকে, তাহলে নো সুনার থাকলে দেন বসবে, দেন না, কিন্তু এটা আমরা গুলিয়ে ফেলি, দেন না। নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন, আর হার্ডলি স্কিয়াসলি থাকলে বাক্যের মাঝখানে ভেন, মিনিং সেম, যেই না। নো সুনার ডিড জুহি রিচ দ্য স্টেশন, যেই না জুহি স্টেশনে পৌঁছেছিল, দেন ইট স্টার্টেড রেইনিং। দেখো স্টার্ট শব্দের পরে ভার্বের কিন্তু আইএনজি, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড ভার্বের আইএনজি, এদের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু আইএনজি ফর্ম হবে। তাহলে তখনই কি হলো, বৃষ্টি হতে শুরু হয়েছিল, তাহলে দেনটা দেন হবে, নো সুনার আছে বলে। আর হার্ডলি স্ক্যাসলি থাকলেও ভেন হতো। নেক্সট, আচ্ছা উত্তর কোনটা পেলাম, দেন ইট স্টার্টেড রেইনিং, বি ইজ দ্য কারেক্ট আনসার, দেন ইট স্টার্টেড রেইনিং। ওকে, এবার চলো নেক্সট 53। হ্যাঁ 53 কি বলছে দেখো, ডিসএবিলিটি মানে ডিসএবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, ডিসএবিলিটি মানে হচ্ছে অক্ষমতা। দেখো এখান থেকে শুরু করার আগে একটা জিনিস বলে দিই, যে রূপান্তরিত হওয়া, কোনো একটা জিনিস রূপান্তরিত হয়ে অন্য একটা জিনিসে পরিণত হওয়া, সেটাকে আমরা বলি টার্ন, TU। সেই ক্ষেত্রে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে আমরা টার্নের পরে অ্যাপ্রোপ্রিয়েট ইনটু দেবো, টার্ন ইনটু। আমি বললাম দ্য পেপার ওয়াজ টার্নড ইনটু আ ফ্লাওয়ার, দ্য পেপার ওয়াজ টার্নড ইনটু আ ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে টার্নের পরে ইনটু দেবো। এবার আমি বললাম যে এদেরকে 3টে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দে ক্যান বি ডিভাইড শব্দ, তাহলে ভাগ করার ক্ষেত্রে ডিভাইডেড, তাই তো। তাহলে টার্ন ইনটু বা ডিভাইডেড ইনটু, দে ক্যান বি ডিভাইডেড ইনটু 3 পার্টস। তাহলে রূপান্তরিত হওয়া বললে টার্নের পরে ইনটু, ভাগ করার কথা বললে ডিভাইডের পরে কিন্তু ইনটু। ঠিক আছে, এবার কেটে টুকরো করা, আমি বললাম যে আমি ফলটাকে কেটে 4টে টুকরো করেছিলাম, দ্য ফ্রুট ওয়াজ কাট ইনটু 3 পিসেস। তাহলে কাটের পরে কেটে পিস করলেও কিন্তু তারপরে ইনটু বসবে। এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবে। তাহলে রূপান্তরিত হওয়া, টার্ন ইনটু, দ্য পেপার ওয়াজ টার্নড ইনটু, টার্নড সেখানে ইডি হবে, দ্য পেপার ওয়াজ টার্নড ইনটু আ ফ্লাওয়ার। দে ওয়্যার ডিভাইডেড ইনটু 2 গ্রুপস, তারা 2টো গ্রুপে ডিভাইড হয়েছিল। দ্য ফ্রুটস ওয়্যার কাট ইনটু 3 পিসেস, তাহলে কেটে টুকরো করা বললেও কিন্তু কাটের পরে ইনটু হবে। আর একটা হচ্ছে ভাগ করা, একটা কিন্তু বিভক্ত হওয়া, আর একটা ভাগ করা, ক্লাসিফাই, শ্রেণী বিভাগ করা। ক্লাসিফাই যেখানে যেটা আছে ক্লাসিফাই, তাহলে কোনো মনে করো আমি ক্লাসিফাই করলাম যে কোনো একটা বিষয়কে আমি শ্রেণী বিভাগ করছি, যে এখানে অক্ষমতাকে 3 ভাগে শ্রেণী বিভক্ত করা যেতে পারে। তাহলে ক্লাসিফাইডের পরেও কিন্তু ইনটু বসবে, ইনটু, ক্লাসিফাইড ইনটু 2 গ্রুপস। ডিসএবিলিটি, ইন্টেলিজেন্স, বুদ্ধি বললাম, বুদ্ধি ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 গ্রুপস। ঠিক আছে, তাহলে কোনো কিছুতে বিভক্ত করা, শ্রেণী বিভক্ত করা, রূপান্তরিত করা, ভাগ করা এবং কেটে টুকরো করা বললে কিন্তু প্রিপোজিশন ইনটু হবে সেই ওয়ার্ডের সঙ্গে, ক্লাসিফাই, টার্ন, ডিভাইড, কাট, ইনটু। ঠিক আছে, তাহলে ডিসএবিলিটি অক্ষমতা ক্যান বি ক্লাসিফাইড। আর ডিসএবিলিটি নিজেকে তো ক্লাসিফাই করে না, কারোর দ্বারা ক্লাসিফাই করা হয়, তাহলে প্যাসিভ, ক্যান বি। প্যাসিভ করতে গেলে মোডাল ভার্বের পরে বি আর মেন ভার্বের থার্ড ফর্ম, আর এখানে বাই উঠে গিয়ে ইনটু হবে। ডিসএবিলিটি ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 গ্রুপস, নেমলি মেন্টাল মানসিক ডিসএবিলিটি, ফিজিক্যাল শারীরিক অক্ষমতা। ওকে, তাহলে ক্যান বি ক্লাসিফাইড কোথায় আছে দেখো এই যে, আর ইনটু, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্যান বি ক্লাসিফাইড ইনটু। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নিয়ম মাথায় রাখতে হবে। এবার চলো নেক্সট 54 কি বলছে দেখো, 54 বলছে ইউ শুড ভিজিট ফ্রান্স, বাক্যের মিনিংটা ভালো করে বোঝো। বলছে ইউ শুড ভিজিট ফ্রান্স, তোমার উচিত ফ্রান্সে ভিজিট করা, ফ্রান্সে আসা, ওয়েন যখন, ওয়েনের পরে কিন্তু শ্যাল উইল বসে না, তাহলে যখন। দেখো ভিজিট আগের বাক্যে কি আছে, ভিজিট ভার্বের ফার্স্ট ফর্ম, পরের অংশেও কিন্তু এই সেন্সটা বজায় রাখতে হবে আমাদেরকে, প্রেজেন্টের সেন্সটা। ইউ শুড ভিজিট, আর শুড সরি, আমরা ভিজিট দেখে টেন্স বুঝবো না, প্রথম অংশ দেখে, প্রথম ভার্ব থেকে টেন্স বুঝবো। শুড প্রেজেন্ট টেন্সেও শুড বসে। ওকে, তো ইউ শুড ভিজিট ফ্রান্স, তোমার উচিত ফ্রান্সে ভিজিট করা যখন তুমি আসবে, ইংল্যান্ডে আসবে। ফিউচার বোঝাচ্ছে, বাক্যের মিনিংটা কিন্তু ফিউচার আসছে, কিন্তু হোয়েনের পরে আমরা শ্যাল উইল দিতে পারি না, তাহলে সিম্পল প্রেজেন্টে রাখবো। সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, কন্ডিশনাল বাক্য আবার আমরা জানি যে হোয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যের অন্য অংশে শ্যাল উইল। তো ইউ শুড ভিজিট ফ্রান্স হোয়েন ইউ
গো টু ইংল্যান্ড, when you go to England, এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, হ্যাড বিন হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো, হ্যাড বিন হবে না। ইফ ইউ শুড, আবার দেখে নাও বাক্যটা ভালো করে সুন্দর করে দেখে নাও, ইউ শুড ভিজিট, তোমার উচিত ভিজিট করা ফ্রান্স, ওয়েন, যখন তুমি আসো ইংল্যান্ডে, ওয়েন ইউ গো, আসো বা যাও, যখন তুমি ইংল্যান্ডে যাবে, যাবে আসছে কিন্তু হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, কারণ ওয়েনের পরে শ্যাল উইল দেওয়া যাবে না, ওয়েন ইউ গো টু ইংল্যান্ড, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট 55 দাগ। 55 দাগ কি বলছে দেখো, 55 দাগ বলছে যে কপিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। দেখো অফ দিয়ে সাবজেক্ট যুক্ত আছে, এই ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, এদের পরে নাউনটা প্লুরাল, ওয়ান অফ দ্য বয়েজ, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, তাই তো, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, নাইদার অফ দ্য, বোথ অফ দ্য, এদের পরে কিন্তু নাউনটা প্লুরাল হবে, অফ দ্য থাকলেই, তাহলে প্লুরাল ঠিকই আছে। এবার সাবজেক্ট কি হবে, প্রিপোজিশনের আগেরটা, ওয়ান আছে, ওয়ান মানে একজন, সেই অনুযায়ী কিন্তু ভার্ব হবে। ওকে, তাহলে এই যে কপিলের পরে ইজ রয়েছে, কপিল একজন, তাহলে কপিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। ঠিক আছে, এখানে দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, এখানে দাটা বাদ যাবে। কপিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, যে সমস্ত ভালো ভালো প্লেয়ার ছিল, বেস্ট প্লেয়ার ছিল, তাদের মধ্যে একজন কপিল। দ্যাট, তাহলে এখানে দ্যাটটা কাকে ডিফাইন করছে, দ্যাটটা প্লেয়ার্সকে ডিফাইন করছে। ঠিক আছে, এখানে আগের ক্লাসটা যারা ফলো করেছো তারা জানো, আগের ক্লাসে সেম কোয়েশ্চেন এসেছিল, আমি বলেছিলাম যদি কপিল ইজ এখানে দ্য অনলি থাকে, দ্য অনলি, ভালো করে বোঝো, দুটো ক্ষেত্র, একটা যদি অনলি থাকে, একটা অনলি না থাকে। কপিল ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, দ্যাট, তাহলে যদি অনলি থাকে দ্যাটটা কিন্তু কপিলকে ডিফাইন করবে, কপিলকে, দ্যাটটা কাকে ডিফাইন করবে, কপিলকে, মানে প্রথম সাবজেক্টে যদি অনলি থাকে। কপিলই হয় একমাত্র বেস্ট প্লেয়ারদের মধ্যে একমাত্র যে কিনা হ্যাজ লিভড, বেঁচেছে এতদিন ধরে, তাহলে যদি অনলি থাকে দ্যাটটা প্রথম সাবজেক্টকে ডিফাইন করবে, আর যদি অনলি যদি না থাকে তাহলে দাঁটাও বসবে না, সেই ক্ষেত্রে দ্যাটের আগে যে ওয়ার্ডটা থাকবে দ্যাট কিন্তু তাকে ডিফাইন করবে, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সেই অনুযায়ীও কিন্তু ভার্ব বসবে। তাহলে যদি অনলি থাকতো তাহলে কপিল একজন, তাহলে এখানে হ্যাজ দিলে মিটে যেত, কিন্তু যেহেতু অনলি নেই আমাদের, তাহলে দ্যাটের আগে কি আছে, প্লেয়ার্স, একের বেশি, তাহলে দ্যাটটা প্লেয়ার্সকে ডিফাইন করছে, তাহলে প্লেয়ার্স প্লুরাল, তাহলে কিন্তু দ্যাটটাও কিন্তু প্লুরাল, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বও প্লুরাল হবে, হ্যাজটা হ্যাভ হবে। ওকে, দ্যাট হ্যাভ এভার লিভড, কপিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট হ্যাভ এভার লিভড, কোথায় আছে দেখো, দ্যাট হ্যাভ এভার লিভড, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট হ্যাভ এভার লিভড। ওকে, বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলো নেক্সট 26 দাগ কি বলছে, তো 56 দাগ কি বলছে দেখো, বলছে দ্য টিচার টোল্ড আস, শিক্ষক মহাশয় আমাদেরকে বলেছিলেন, দ্য প্রাইজ উইল বি প্রেজেন্টেড, প্রাইজগুলোকে দেওয়া হবে দ্য নেক্সট ডে, পরের দিন। আচ্ছা, যে অংশে দাগানো নেই সেই অংশে টোল্ড আছে, টোল্ড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট, আর যে অংশে আন্ডারলাইন করা আছে সেখানে উইল আছে। পাস্ট টেন্সে আমরা বলেছিলাম অতীতের বর্ণনা করতে গিয়ে, পাস্টের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে উড হবে, তাহলে উইলটা এখানে উড হবে, WOULD, উইল তো প্রেজেন্ট টেন্সের সঙ্গে বসে, সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে উইলটা উড হবে। দ্য টিচার টোল্ড আস দ্যাট প্রাইস উড বি প্রেজেন্টেড দ্য নেক্সট ডে, উড বি প্রেজেন্টেড কোথায় আছে দেখো, উড বি প্রেজেন্টেড কি আছে, হ্যাঁ উইল বি প্রেজেন্টেড, আচ্ছা এখানে অপশান ভুল আছে, তো উড বি প্রেজেন্টেড হবে। ঠিক আছে, আমরা এই দাগের অপশানটা নেব, এই দাগের অপশান দেখো, এটা যেহেতু ন্যারেশন করে দেওয়া আছে, ন্যারেশনে আমাদের কি হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, তো বিতে টুমোরো রেখেছে, সিতে টুমোরো রেখেছে, ডিতে টুমোরো রেখেছে, তাহলে তিনটেই ভুল। এখানে দ্য নেক্সট ডে একমাত্র এক দাগেই আছে। ন্যারেশনে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাই তখন টুডে থাকলে দ্যাট ডে, দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। ঠিক আছে, তাহলে এখানে এই উড হ্যাভ বিনটা বাদ গিয়ে এটা ভুল করেছে, উড বি প্রেজেন্টেড হবে। ঠিক আছে, উড বি প্রেজেন্টেড দ্য নেক্সট ডে, এ ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু হ্যাভ বিনটা বাদ দিয়ে বি করতে হবে। চলো নেক্সট 57 কি বলেছে দেখো, 57 বলছে মেন হ্যাভ বিন লং নোন, হ্যাভ বিন লং মানে ভালো করে বোঝো, মানুষজন, বিন দিয়েছি মানে কিন্তু প্যাসিভ, যে মানুষজনদেরকে অনেক দিন ধরে জানা গেছে। হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম, সূর্য কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। তাহলে সূর্য কতটা গুরুত্বপূর্ণ মানুষজনদের কাছে, এটা কি মানুষকে অন্য কাউকে বুঝিয়ে দিতে হবে, মানুষজন নিজেই বুঝেছে, তাহলে অ্যাক্টিভ, বাক্যটা প্যাসিভ নয়। ঠিক আছে, কারণ এখানে সাবজেক্ট যে প্রথমে আছে সে কাজটা নিজেই করছে, জানা কাজটা মানুষ নিজেই করে, তাহলে প্যাসিভ করার দরকার নেই, বিন দিলে প্যাসিভ হয়ে যাবে। তাহলে শুধু দেবো মেন হ্যাভ লং নোন, মানুষজন অনেক দিন ধরে জেনেছে। হাউ ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ, দ্য সান ইজ সূর্য হয়, টু দেম তাদের কাছে, তাহলে নোন
মেন হ্যাভ লং নোন, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। আর আমরা জানি নো কিন্তু করবো না, কারণ হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের কী ফর্ম হয়, হ্যাভ বা হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। মেন হ্যাভ লং নোন হাউ ইম্পর্টেন্ট দ্য সান ইজ টু দেম। 58 দাগ কী বলছে দেখো, 58 দাগ বলছে যে প্লিজ ডু নট গিভ হিম এনি ফুড, বলছে দয়া করে তাকে দিও না কোনো খাবার, ইফ হিজ টেম্পারেচার উইল রাইজ। দেখো ইফের পরে আবার বললাম ইফ, হোয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনলেস, এদের পরে শ্যাল বা উইল বসবে না, বাক্যের অন্য অংশে বসবে, কিন্তু এদের সাথের অংশে কোনো সময় শ্যাল উইল বসবে না, শ্যাল বা উইল বসবে না, তাই তো, শ্যাল উইল বসবে না। তাহলে ইফের পরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স রাখবো, যেহেতু প্রথমে ডু নট রয়েছে, ডু নট কি সিম্পল প্রেজেন্ট টেন্সে বসে ডু নট, নেগেটিভ করতে গেলে আই ইট মানে কি, আই ইট আমি খাই, আই ইট আমি খাই। আর যদি বলি আই ডু নট ইট, তাহলে আমি খাই না, আই ডু নট প্রেজেন্ট টেন্সের, সিম্পল প্রেজেন্ট টেন্সের আর কি নেগেটিভ, ডু নট। পাস্ট টেন্স হলে ডিড নট হতো, তাহলে প্লিজ ডু নট গিভ হিম, দয়া করে তাকে দিও না এনি ফুড, ইফ হিজ টেম্পারেচার, যদি তার টেম্পারেচার উইল রাইজ না, উইল কাটা যাবে, ইফের পরে শ্যাল উইল বসে না, রাইজ হবে। আর টেম্পারেচার থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, রাইজেস, হিজ, ইফ হিজ টেম্পারেচার রাইজেস, কোথায় আছে দেখো, ইফ হিজ টেম্পারেচার রাইজেস, বি ইজ দ্য কারেক্ট আনসার। প্লিজ ডু নট গিভ হিম এনি ফুড, তাকে কোনো খাবার দিও না, ইফ হিজ টেম্পারেচার রাইজেস, যদি বেড়ে যায়। 59 কি বলছে দেখো, 59, হ্যাঁ 59 কি বলছে দেখো, 59 বলছে ইট ইজ ইজি টু প্রুভ দ্য গিল্ট, এটা হয় খুবই সোজা, টু প্রুভ গিল্ট মানে দোষ প্রমাণ করা খুব সোজা, বাট নট ইনোসেন্ট, ইনোসেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, দুটো নাউনের মধ্যে তুলনা হচ্ছে, গিল্ট মানে দোষ আর ইনোসেন্ট মানে তো, ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনোসেন্স, CENCE এটা হচ্ছে নাউন, আর ইনোসেন্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, ইনোসেন্স অব এ পারসেন্স, ঠিক আছে। একটা মানুষের যে ইনোসেন্স, নির্দোষ হওয়ার যে অবস্থা, সেই অবস্থাটা প্রমাণ করাটা কিন্তু খুবই ইজি নয়, তাই বলতে চেয়েছে ইট ইজ ইজি, এটা খুবই সহজ, টু প্রুভ দ্য গিল্ট, দোষ প্রমাণ করাটা খুব সহজ, বাট নট দ্য ইনোসেন্স অব এ পারসন, ঠিক আছে। আমরা ইনোসেন্ট ম্যান বলতে পারি, ইনোসেন্ট, SEINNOCENT, ইনোসেন্ট ম্যান। তাহলে ম্যান কি নাউন, নাউনকে ডিফাইন করছে কি, মানুষটা কি নির্দোষ, তাহলে ইনোসেন্ট ম্যানটাকে ডিফাইন করছে, তাহলে নাউনকে ডিফাইন করলে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের এখানে অ্যাডজেক্টিভ লাগবে না, আমাদের নাউন লাগবে, তাহলে ইনোসেন্স অব এ পারসন, ওকে। তাহলে ইনোসেন্স দেখো, নট ইনোসেন্স, গিল্ট বাট নট ইনোসেন্স, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ ইজি টু প্রুভ দ্য গিল্ট বাট নট ইনোসেন্স অব এ পারসন, ওকে। এবার চলো নেক্সট, 59 হলো, আচ্ছা এবার 60 লাস্ট এক্সাম্পল। হ্যাঁ লাস্ট কি বলছে দেখো, লাস্ট এক্সাম্পল বলছে যে লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখবো অবশ্যই। 60 দাগ বলছে দ্য কস্ট অফ লিভিং, জীবন ধারণের যে খরচাটা, জীবিকা নির্বাহ করার যে খরচাটা, বেঁচে থাকার যে খরচা, হ্যাজ ইনক্রিজড, বেড়ে গেছে, সো মাচ, এতটাই বেড়ে গেছে, দেখো সোর সঙ্গে দ্যাট দিচ্ছে, এতটাই যে, এখানে দেখো পাশাপাশি বসেনি, তাহলে এতটাই যে হবে, সো দ্যাট একটাই করলাম, দ্য কস্ট অফ লিভিং হ্যাজ ইনক্রিজ, বেড়ে গেছে, সো মাচ এতটাই, দ্যাট যে, ইউ ফাইন্ডস ইট ডিফিকাল্ট, তার এটা খুবই কষ্টকর মনে হয়, টু মেক ইচ এন্ড মিট, টু মেক ইচ এন্ড মিট মানে খরচা করার পয়সা জোগাড় করাটা খুব তার কষ্টকর মনে হয়। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম রিলেটেড ইরর। তাহলে ইডিয়ামটা হচ্ছে মেক, MEKE, মেক বোথ এন্ডস, বোথ মানে প্লুরাল, দুটোর ক্ষেত্রে আমরা বোথ ইউজ করি মানে প্লুরাল, তাহলে এন্ড দেবো না এন্ডস দেবো, দুটো হলে একের বেশি তাহলে এন্ডস, মেক বোথ এন্ডস মিট, ওকে। এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, টু মেক বোথ এন্ডস মিট, তার মানে কি, মনে করো একটা ফ্যামিলিতে স্বামী চাকরি করে, বউ ও চাকরি করে, দুজন চাকরি করে, ঠিক আছে, এবং এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এবং দুটো এন্ড যখন এক জায়গায় হবে তাদের কাছে কিন্তু অনেক টাকা হবে খরচা করার মতো, সেটাই বলছে টু মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, তাহলে বউ স্বামী একসঙ্গে সাক্ষাৎ করা, একসঙ্গে থাকা, দুজনেই চাকরি করে, দুজনেই জব করে, দুজনেই ব্যবসা করে, তাহলে কি হলো, বোথ এন্ডস এক জায়গায় মিট করলে তাদের কিন্তু অ্যামাউন্টটা প্রচুর হয়ে যাবে এবং তাদের কাছে খরচা করার মতো প্রচুর পয়সা থাকবে। তাহলে টু মেক বোথ এন্ডস মিট এর মানেই হচ্ছে টু হ্যাভ এনাফ মানি টু স্পেন্ড, মানে খরচা করার মতো বা প্রচুর পয়সা থাকা। কিন্তু এখানে যেটা বলছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা কি, টু মেক বোথ এন্ডস মিট, কিন্তু এন্ডস, বোথ এন্ডস, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক বোথ এন্ডস মিট,
এই এস কিন্তু দেখে নেবে, এস অনেক জায়গায় থাকে না। টু মেক বোথ এন্ডস, দেখো এখানে এন্ডের সঙ্গে এস নেই, তো এন্ডস, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এবার এখানে বিষয়টা কী হবে, এখানে মিনিংটা কী বলছে দেখো, এখানে মিনিংটা বলছে দ্য কস্ট অফ লিভিং হ্যাজ ইনক্রিজ সো মাচ, জীবন ধারণের খরচা এতটাই বেড়ে গেছে, দ্যাট হি ফাইন্ডস ডিফিকাল্ট, একজন ব্যক্তি খুবই কষ্টকর তার মনে হচ্ছে, টু মেক বোথ এন্ডস মিট, মানে খরচা করাটা, তার প্রত্যাহিক জীবনে যে সমস্ত খরচা, সেই খরচাটা নির্বাহ করাটা খুব তার কাছে কঠিন মনে হচ্ছে। কিন্তু শুধুমাত্র এর মিনিংটা কিন্তু খরচা করা, এনাফ পয়সা থাকা খরচা করার মতো, কিন্তু এই ব্যক্তির কাছে নেই, বেড়ে গেছে, একা ব্যক্তি, খরচা পয়সা নেই। ওকে, তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।